This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। আর সন্ধ্যের সুপার প্রাইম টাইম মানেই একের পর এক খবর, ব্যাক টু ব্যাক ব্রেক ফ্রি খবর থাকছে আপনাদের জন্য, ব্রেক ফ্রি বুলেটিন। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আত্রেই এবং মঞ্চে। আর শুরুতে এই মুহূর্তে একটা বড় খবর দিয়ে আপনাদের নিউ টাউনের দিকে নজর রাখতে হচ্ছে। নিউ টাউনের পূর্ব পাড়ায় অবৈধ বাংলাদেশিদের ডেরা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এসআইআর আবহে একের পর এক ঝুপড়িতে তালা ঝুলতে দেখা যাচ্ছে। রাতারাতি পর পর ঝুপড়িতে তালা। ছবি দেখুন, এসআইআর এর ভয়ে রাতের অন্ধকারে পালিয়েছে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিরা, এমনটাই দাবি স্থানীয়দের। হিটকোট জমি দখল করে দীর্ঘদিন ধরে বসবাস, ভোটার কার্ড থাকলেও হঠাৎ গায়েব একের পর এক ঝুপড়িবাসী। এসআইআর আতঙ্কে এলাকা ছেড়েছেন অনেকে, স্বীকারোক্তি তৃণমূল নেতারও। না, সবাই নেই, অনেকে ভয়ে পালিয়ে গেছে। তারা কোথায় গেল? ওরা সব দেশে চলে গেছে। কিসের ভয়? ভয়টা কিসের? ভয় বিভিন্ন ভয় দেখাচ্ছে, যেখান থেকে ধরে পুলিশই নিয়ে যাবে, গ্রেপ্তার করবে, মানে মারধর করবে। তাদের কি কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড কিছু হয়নি? হ্যাঁ, অনেকের ছিল, অনেকের হয়নি। এরকম আপনি বলছেন দেশে চলে গেছে, এটা বুঝলাম না, মানেটা কি? যে বাংলাদেশ থেকে আসছিল, বাংলাদেশে চলে গেছে। কতজন এরকম এলাকায়? এরা বহুত লোক। এটা আপনি একটু দেখিয়ে দেবেন কোন জায়গাটা, কোন কোন বাড়িগুলো, একটু দাদার সাহায্য নিয়ে আমরা দেখার চেষ্টা। এখানে পুরোটাই ফাঁকা। কোন বাড়িটা? এটা পুরোটাই ফাঁকা, এখানে একটা কোনো লোক নেই। এটা কি আগে ছিল? কদিন আগে চলে গেল এরা? এরা গেছে প্রায় এক মাসের মতন হয়ে গেছে। 1 মাসের মতো? হ্যাঁ। এই দিকের যে বাড়িগুলো দেখছি, এখানেও আছে, একটা পাশে একটা বস্তি রয়েছে, ওখানেও অনেক বসবাস করা বাংলাদেশের লোকজন রয়েছে। তারা সব ভয়ের ভিতরে আছে আর কি। ভয়ের ভিতরে? হ্যাঁ। আপনার তো নিজেরই আধার কার্ড, ভোটার কার্ড যে বানিয়ে নিলেন, সেটা কি এখানে থাকতেই বানিয়ে নিলেন? আপনার কি কেউ এখানে আগে থাকতো? হ্যাঁ, এখানে তোমার আমাদের অনেক আত্মীয় স্বজন ছিল, নিজস্ব, ওদের রেফারেন্সে বানিয়েছে। হ্যাঁ। এর ভিতরে মোট 15 ঘরের থেকে এখন বর্তমান 6-7 ঘর আছে, আর বাকি ঘর সব চলে গেছে। এটা তালামারা? কেন 1.5 বছর চলে গেছে, ভয়ে চলে গেছে। কবে আসবে বলেছে? না, এরা এই যে ভোটটা গেল, গত ভোটে গেছিল ভোট দিতে? হ্যাঁ, ভোট দিতে গেছিল। এবারে চলে গেল কেন? চলে গেল ওই যে তোমার হলো যে 2002 সালের ডকুমেন্টস দেখাতে না পারলে। মানে ওদের ছিল না 2002 সালে? না। এইখানে কি ভোটার কার্ড খুব বানানো সহজ? এখানকার যারা স্থানীয় লোকজন যারা আছে, যারা নেতাকর্তা যারা আছে, ওই তাদের সাপোর্টের এইসব তো অনেক সময় করিবার। এই জায়গা মূলত একেবারে ফাঁকা। একজন স্থানীয় বাসিন্দা তিনি বলছেন তারা মূলত আতঙ্কে রয়েছেন, যে এই আতঙ্কে হওয়ার পরই কিন্তু তারা অনেকে দেখতে পাচ্ছেন না স্থানীয়দের। ছবি দেখলেন আপনারা, অর্থাৎ এসআইআর আতঙ্কে এই বাড়িঘর ছেড়েছেন অনেকে, এমনটাই স্বীকারোক্তি তৃণমূল নেতা। তার বক্তব্য শোনাবো, তার পাশাপাশি বিজেপি কি বলছে এই নিয়ে শোনাবো। ভোটার কার্ড, আধার কার্ড আছে, যেহেতু 2002-এ তাদের নাম কারো হয়তো আছে, কারো হয়তো নেই, অনেকে 2002-এ নাম আছে, কিন্তু তাও একটা এমন আতঙ্ক তৈরি করেছে যে আমি আর থাকবো না, এখানে চলে যাচ্ছি। বা এরম নয় যে তারা বাংলাদেশে চলে গেছে, এখানেকার একটা আতঙ্কের জন্য হয়তো তারা অন্য কোনো জায়গায় চলে যেতে পারে। এখন সে হতে পারে, আমার জানা নেই, তো হতে পারে। আমার তবে এটুকুতেই কর্মসূত্রেও এখান থেকে কয়েকজন অন্য জায়গায় চলে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু একমাত্র রাস্তায় নেমেছে, কিন্তু রাজ্যবাসী কিন্তু খুবই আনন্দে আছে। আর যাদেরকে ওরা ওপার থেকে নিয়ে এসেছিল, যে বাংলাদেশি মুসলিম, তারপর রোহিঙ্গাদের, তাদের ওখানে বসিয়েছে। কলকাতার বুকে নিউ টাউনের মতো এলাকায় বস্তি বসিয়ে দিয়েছে রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলিমদেরকে, শুধু ভোটে জেতার জন্যে, চেয়ারে বসার জন্যে। এসআইআর হবে আর মমতা ব্যানার্জি যাবে। তো
তনিষ্ঠ এতক্ষণ পূর্বপাড়ার কথা বলছিল, কিন্তু এই নিউ টাউনের পূর্বপাড়া থেকে গুলশান কলোনি এখনো পর্যন্ত কলকাতায় অবৈধ বাংলাদেশি কত রয়েছে। বিজেপি বারবার কি বলছে? বিজেপি বারবার বলছে যে এখানে রোহিঙ্গা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা অনেক বেশি এবং এরাই ডেরা বেঁধেছে এই সমস্ত এলাকাগুলোতে। যদিও গুলশান কলোনির বাসিন্দারা কি বলছেন, একটাও বাংলাদেশি নেই এই কলোনিতে। আমি জানি না। আপনার কাছে ফর্ম নিয়ে এসেছিল তো? দাদা অনেকে বলে এখানে নাকি প্রচুর বাংলাদেশি আছে, এগুলো সত্যি কথা? আমি বিহারি আছি, সিধা জানি। বাংলাদেশি কি আছে আমি জানি না। আপনার ঘর কোথায়? হ্যাঁ, আমার ঘর এখানে আছে। আপনার बिहारी? আপনি বিহারের ভোটার? এখানে আছে। এখানকার ভোটার? आपका घर इधर है? हाँ। घर किधर है आपका? यही आगे गुलशन कॉलोनी में। गुलशन कॉलोनी में। दीदी बहुत लोग कहते हैं कि बहुत बांग्लादेशी रहता है, ये क्या सही है? नहीं, ऐसा तो कुछ भी नहीं। सब परमानेंट वाले हैं ना? हाँ। जहाँ पर रहते हैं? हाँ। आप वोट देते हैं? हाँ। वोट देते हैं। हाँ। ठीक है जी। कंप्लेन है यहाँ पे कोई बांग्लादेशी नहीं, सब देशी है। फर्क ये है कोई राजा बाजार, कोई तोपसिया, जो भी नया घर लिया तो वो आकर के यहाँ पे भी रह रहा है। कुछ लोग अपना ट्रांसफर वोटर लिस्ट कराया है, बाकी लोग करा रहा है। एक भी बांग्लादेशी नहीं है, सिर्फ अफवाह और रीमर। এ তো দেখলেন শহর কলকাতার দুই কলোনি। এবার আপনাদের নিয়ে যাব পল্লীতে। পশ্চিম মেদিনীপুরে সেই পল্লীটার নাম আবার হঠাৎ পল্লী। এখানে নাকি বাংলাদেশিরাই থাকেন বলে দাবি করা হচ্ছে। আর ইদানিং এই এসআইআর এর প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন ক্রমাগত সেখানে যাতায়াত করছে তৃণমূল আর বিজেপি এখানকার বাসিন্দাদের বলছে সিএএ তে আবেদন করে দিন, কোনো ভয় নেই। আর তৃণমূল আবার এখানকার বাসিন্দাদের বলছে সিএএ তে আবেদন করলেই ভোটার লিস্ট থেকে তালিকা নাম বাদ করে যাবে। আর এই দুই বয়ানেই আতান্তরে পড়েছেন হঠাৎ পল্লীর বাসিন্দারা। খুশি তো অবশ্যই যে আশা দিলেন উনি, যেভাবে মানুষ ভয় পেয়েছে স্বাভাবিক, আমিও ভয় পেয়েছি, সবাই ভয় পেয়েছে যে 2002-এর মধ্যে কার্ড নেই আমাদের, তাহলে কি হবে। এখন উনি যেই ভরসা দিলেন ওনার ভরসাতেই থাকবো আর কি। ভয়টা আমাদের থাকবে, ভয় থাকবে না? আমরা বাংলাদেশে আছি, আমাদের ভয় থাকবে না? আমরা ওইখান থেকেও ভয়ে ভয়ে আছি, এখানেও আমাদের ভয়, এই যে এগুলা করছে আমাদের ভয় থাকবে না? কি করবো, আমাদেরকে মেরে দিবে নাই ঠিক হবে। আমরা ওই দেশে তো আর যাবো না, ওইখান থেকে এত কষ্ট করে দৌড়ান খেয়ে আসি, কি করে আসবো না? ওই যে দাঙ্গার মূল্যই তো আমাদের গন্ডগোল, সেখান থেকে তো আমাদের গন্ডগোল। আমরা আমাদের এই 1 নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর ভাইস চেয়ারম্যান অনিমা সাহাকে নিয়ে, কাউন্সিলরদেরকে নিয়ে আমরা এই সমস্ত পরিবারগুলির পাশে এসেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তাদের কোনো রকম কোনো চিন্তা যেন না করেন, সবাই এখানে যেভাবে বসবাস করছেন সেভাবেই করবেন। ওখানে পরিষ্কার আমরা বলে এসেছিলাম যে যদি আপনার নাম 2002-এ লিস্টে না থাকে তাহলে আপনার যে আইন আছে ভারতবর্ষের সিএ অ্যাক্ট, সেই অ্যাক্টে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সেখানে আপনি সরাসরি যে ফর্ম আছে আমাদের, যেটা আমাদের বিএলও দিচ্ছেন, সেই ফর্মে আপনি লিখতেও পারেন এবং দেখাতে পারেন যে আমি সিএতে অ্যাপ্লাই করেছি। এটা রুলস। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে উনি যে কথাগুলো বলছেন সেখানে গিয়ে সম্পূর্ণভাবে মানুষকে বিভ্রান্ত করা, সম্পূর্ণভাবে মিথ্যাচার করা এবং আইন বিরুদ্ধ কথাবার্তা বলছে। এদিকে আপনাদের জানিয়ে রাখি, এসআইআর আবহে হিঙ্গলগঞ্জে ফের বাংলাদেশি ভোটারের হদিশ। তার কাণ্ড কারখানা কি দেখাই আপনাদেরকে বিগ বলে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, এসআইআর আবহে ফের হিঙ্গলগঞ্জে বাংলাদেশি ভোটারের হদিশ। এবং শুধুমাত্র ভোটারের হদিশ পাওয়া যায়নি, এই ব্যক্তি তার শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে বাংলাদেশি এই রিয়াজুল গাজী, এমনটাই জানা যাচ্ছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিভিন্ন নথি তৈরি করে সরকারি সুবিধাও ভোগ এই বাংলাদেশে। ভোটার লিস্টে কারচুপি ধরা পড়তেই দায় নিতে নারাজ তৃণমূল। রিয়াজুল ইসলাম গাজী আপনার স্বামী, বাংলাদেশে কোথায় বাড়ি এনাদের? টাউনশিপে বাড়ি। বাংলাদেশে কোথায়? টাউনশিপে বাড়ি। ও, তা আপনার বাবাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুললো কেন? আমার অনেক বছর আগে এসেছে, বুঝছেন? আমরা আসলি তখন তো ভোটার করিনি, এবারও ভোটার তখন ছিল
এবার আমরা বলছি যে ধরো আমার বাচ্চা কাচ্চা হবে, আমি এখানেই থাকি, আমি যাইনি কোথাও, বুঝলেন? আমি চাই আমার বিয়ে হবারতেই আমি এখানে। এটা আপনাদের মাধ্যম থেকে আমি জানলাম, এর আগেও একটা খবর আপনারা প্রকাশ করেছেন, এটাও আমি জানলাম। তো যেহেতু আমাদের এই বগুড়া রামেশ্বর গ্রাম পঞ্চায়েত বাংলাদেশ সীমান্তে অবস্থিত, তো এখানে কিছু কিছু মানুষ বাংলাদেশ থেকে এসে এখানে বিয়ে শাদী করে তারা সংসার যাপন করছেন, এবং সেই ক্ষেত্রে হয়তো তাদের শ্বশুরের আশ্রয় নিয়ে তার শ্বশুরের নামকে পিতা ব্যবহার করে ভোটার লিস্টের নামটা তুলেছেন। তো এটা যদি সত্য ঘটনা হয় তাহলে নির্বাচন কমিশন তা তদন্ত করুক, তদন্ত করে তার ভোটার লিস্ট ক্যান্সেল করুক এবং তার বিরুদ্ধে যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা নির্বাচন কমিশন নিয়ে আমি আশা রাখব। দেখুন, যখন অনুপ্রবেশকারী রোহিঙ্গা নিয়ে কথা হচ্ছে তখন 7 তারিখের পর এই রোহিঙ্গাদের আর্ট মুভার দিয়ে সীমান্তের ওপারে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এমনটাই বলছেন বিজেপির সংখ্যালঘু নেতা কাসেম আলী। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করব, 7 তারিখের পরে একটা রোহিঙ্গা মুসলমানের নাম থাকবে না। জেসিপি করে নিয়ে যাব ঘোজাডাঙ্গা বর্ডারে কিংবা পেট্রোপোলের বর্ডারে, জেসিপি করে ওপারে ছুঁড়ে দেব। ইউনূসের কাছে থাকুক, ভারত কোনো ধর্মশালা নয়, ভারত কোনো অতিথিশালা নয়। তিনি এমন ধরনের কথা বলছেন যেটা রাজ্যের আইন শৃঙ্খলার ঊর্ধ্বে উঠে তিনি এই সমস্ত নোংরা কথা বলছেন। আর তাছাড়া 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, তার জন্য তাদেরকে প্রস্তুত থাকতে অনুরোধ করব। আর তখন এই সমস্ত বিজেপি নেতারা যারা বড় বড় কথা বলছেন তারা কোথায় থাকেন আমরা সেটাও দেখব। দেখুন, এসআইআর আবহে শুধুমাত্র বিজেপি নেতারা হুঁশিয়ারি দিচ্ছেন তেমনটা কিন্তু নয়, তৃণমূলও তো হুঁশিয়ারি দিচ্ছে। যেমন ধনেখালি তৃণমূল বিধায়ক অসীমা পাত্র, তিনি বলছেন যে একজনের নাম যদি বাদ যায় তাহলে গাছে বেঁধে রাখা হবে, এই নিদানি দিচ্ছেন অসীমা। আমি প্রত্যেকটা নেতৃত্বকে বলবো, টাউন ব্লক থেকে শুরু করে বিজেপি কি দেখলে যারা এই বাংলায় যারা চুচলট ভোটারদের নাম বাদ দিতে চাই, যারা জনগণের নাম বাদ দিতে চাই, সেই নেতাদের দেখলেই গাছে বেঁধে রাখবেন, কোনো ছাড় নেই। যদি নথি চায় তাহলে গাছে বেঁধে রাখুন, এমনই নিদান দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলছেন কি না, তাদেরও হাত আছে, দড়িও আছে, তারাও এই বেঁধে রাখতে পারেন। আর সেখানে ইডি সিবিআই নয়, বেঁধে রাখবেন তৃণমূল কর্মীদের, বিজেপি কর্মীরা বেঁধে রাখবে তৃণমূল কর্মীদের, এ কথাই তিনি বলেছেন। সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো, আর যে প্রেক্ষাপটে তিনি এই কথা বলেছেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য শোনাবো। শোনাবো। বিজেপি করছে না করছে না করছে, তৃণমূল এটা করছে, বেঁধেছে, বাধা সাহস করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঞ্চ থেকে পরিষ্কার বলেছি, আমাদের হাতও আছে, দড়িও আছে, বাধাবাধি যদি শুরু হয় আমরা কম বাঁধবো না, কিন্তু এমন বাধা বাঁধবো গলা দিয়ে কয়লা গরু সব বেরোবে এক এক করে, পেটের মধ্যে একটাও থাকবে না, সেই ব্যবস্থা কিন্তু আমরা করবো, পরিষ্কার করে দিচ্ছি। এবং সেটা বিজেপির কর্মীরা করবে, বিজেপি ইডি সিবিআই এর ভরসায় লড়ে না, বিজেপি ময়দানে জনগণের সমর্থন নিয়ে লড়ে। কেন্দ্র সরকার ভাবছে কি, যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো, যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না, বলবেন সার্টিফিকেট নিয়ে আয়, তারপর তো দড়ি খুলবে। যা, মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের থেকে। আর এবার জয়নগরে অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় ঢোকাতে
চাপ দেওয়া হচ্ছে এই অভিযোগ। শুভেন্দু অধিকারী, আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক অভিযোগটা কি। জয়নগরের হরিনারায়ণপুরে মধ্যরাতে পঞ্চায়েত ঢুকে বিএলওদের দিয়ে এসআইআর এর কাজ করানোর অভিযোগ। মাঝরাতে অনুপ্রবেশকারীদের পঞ্চায়েত অফিসে নিয়ে গিয়ে বিএলওদের চাপ দিচ্ছেন জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস। ভিডিও পোস্ট করে দাবি বিরোধী দলনেতার। নির্বাচন কমিশনকে অবিলম্বে পদক্ষেপের আর্জি। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস। বিশ্বনাথ বাবু, আপনি নিশ্চয়ই শুনতে পেলেন, আপনার বিরুদ্ধে ঠিক অভিযোগটা কি? অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় ঢুকিয়ে তাদের ঢোকাতে চাপ দেওয়ার অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। দেখুন, আমার জয়নগর বিধানসভার অনুপ্রবেশকারী সম্পর্কে যেটা বিরোধী দলনেতা বলেছে এটা সর্ববৈ মিথ্যা কথা। দেখুন, জব কার্ডের লিঙ্কের কাজ হচ্ছে, সারাদিন জব কার্ডের কোনো লিঙ্কের কাজ করতে পারেনি। সেই জন্য যেহেতু ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যবস্থাপনায় জব কার্ডের যে লিঙ্কের কাজ, সেই লিঙ্কের কাজ ওরা পঞ্চায়েতে সন্ধ্যের সময় করেছে। এটা গভীর রাতে নয়, সন্ধ্যের সময় করেছে জব কার্ডের কাজ। আমার এখানে জয়নগর 1 ব্লকে এসআইআর এর কাজ এখনো পর্যন্ত ভিডিও আজকের পর্যন্ত মাত্র প্রতিটা বিএলওকে 10টা করে ফর্ম দিয়েছে, এখনো ফর্ম দিতে পারেনি, কারণ প্রিন্টের সমস্যা হয়েছে বলে 7 তারিখ থেকে দেবে। ফলে এখানে অনুপ্রবেশকারীকে পঞ্চায়েত অফিসে নিয়ে গিয়ে বিএলওদের চাপ দিচ্ছেন। বিএলওদের কোনো প্রশ্নই নেই। আপনারা প্রতিটা বিএলওকে নিয়ে বলতে পারেন। আমি এটা বলছি, শুভেন্দু অধিকারী যেটা বলেছে, আমি বিশ্বনাথ দাস জয়নগরের বিধায়ক, তৃণমূলের বিধায়ক, এখানে যদি একটা অনুপ্রবেশকারী কোনো প্রমাণ দেখাতে পারে তাহলে আমি বিধায়ক হিসাবে রিজাইন দেবো। আর ও এটা যদি প্রমাণ না করতে পারে, ও বিরোধী দলনেতা হিসাবে ও কি প্রমাণ করতে পারে? যদি প্রমাণ না করাতে পারে তাহলে ও বিরোধী দলনেতা হিসাবে ও বক্তব্য রাখুক। এটা আমি বলছি, আমি বিধায়ক পদ থেকে রিজাইন দেবো যদি ও প্রমাণ করতে পারে। বেশ বেশ, ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য। বিশ্বনাথ দাস তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। অভিযোগ আরও আছে, যেমন জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরিরাম সিং, তার 2টো ভোটার, মানে তিনি উত্তরপ্রদেশ এবং এই রাজ্য, এই 2 জায়গার ভোটার তিনি। এসআইআর আবহে বিস্ফোরক অভিযোগ করে তদন্তের দাবি করেছেন সুকান্ত মজুমদার। সাধারণ মানুষের কোনো অসুবিধা নেই, অসুবিধাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সমর্থক, তৃণমূল কংগ্রেসের হয়ে যারা রাস্তায় নেমে মারামারি করে, যারা ব্যবসা করে খায়, এক কথায় যদি বলি, তাহলে তাদের হচ্ছে অসুবিধা। এবং সেই অসুবিধাগুলো এক এক করে যত এসআইআর এরকম এগোবে তত দেখবেন এই একের পর এক তথ্য প্রমাণ বেরিয়ে আসবে। তাতে স্পষ্ট হয়ে যাবে বাংলার মানুষের কাছে যে কেন যে এসআইআর এর এইভাবে নগ্ন বিরোধিতা তৃণমূল কংগ্রেস করছে। ইনকোয়ারি হতে দেন না, ইলেকশন কমিশন করবে, ওটা আমি এখন কিছু বলতে পারবো না। ইলেকশন কমিশন ইনকোয়ারি করবে, ইলেকশন যে কমপ্লেন করেছে ইলেকশন কমিশন ইনকোয়ারি করবে। আর এসআইআর এর আবহের মধ্যে যেখানে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তাই সেখানে পূর্বস্থলীতে 2 বস্তা আধার কার্ড পাওয়া গেল ডোবা থেকে। এবং স্থানীয় বাসিন্দারা তারা বলছেন এই আধার কার্ডের যে ছবিগুলো আছে সেই ছবিগুলোতে কোনো মিল নেই এলাকার মানুষের, কিন্তু নাম আছে। স্থানীয় বাসিন্দারা এটা দাবি করছেন যে তাদের এলাকার মানুষের বাসিন্দাদের নাম আছে, কিন্তু ছবির সঙ্গে কোনো মিল নেই। আর এখান থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি অন্য কোনো অভিসন্ধি নিয়ে এই আধার কার্ডগুলো ফেলে দেওয়া হয়েছে? এগুলো কি নকল? এগুলো কি ভুয়ো? এই সমস্ত প্রশ্ন উঠছে। এর মধ্যে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা বলছে সিবিআই তদন্ত হোক। আর তৃণমূল বিধায়ক, পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক, তিনি আবার বলছেন যে এগুলো সবই নকল। পরিষ্কার করতে গিয়ে, যেহেতু চাষ করতে হবে, তো বিল পরিষ্কার করতে গিয়ে দেখছে যে 2-3টে বস্তা পড়ে আছে বিলের মধ্যে। তো যথারীতি জলে ডুবা ছিল অবস্থায় ছিল, তো একটা বস্তা ওরা তুলেছে। তো তুলে ওরা একটু ভয় পেয়েছিল ভেতরে হয়তো কি আছে। তো খোলার পরে দেখছে, স্পটে এসে দেখছি যে ওখানে প্রচুর আধার কার্ড, প্রচুর ফেলার কারণে এসআইআর হয়ে তো হয়েছে, সেই কারণে হয়তো কোনো এগুলো অবৈধ হবে, বৈধ ভোটার, এই যে বৈধ আধার কার্ড নয় বলেই ফেলে গিয়েছে, এরকম কিছু হবে। সেগুলো আমরা তো আর বুঝবো না সেগুলো। সাত সকালেই পূর্বস্থলীর বরডাঙ্গা এলাকার এই বিল সংলগ্ন এলাকা থেকে, কুচুরিপানা ভর্তি এলাকা থেকেই মিলল কয়েকশো বলা যেতে পারে আধার কার্ড। এমনকি এখনও এখানে আধার কার্ড
জলের নিচে পড়ে রয়েছে। আজ সকালে 3 বস্তা এমন আধার কার্ড বা অন্যান্য প্রয়োজনীয় কাগজ সমেত দেখা যায় এই এলাকায় পড়ে থাকতে। এখনও পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি যে কয়েকজন মানুষ তারা কিন্তু সেই সমস্ত কাগজ তোলার চেষ্টা করছে জল থেকে। আর ঠিক এখানেই উঠছে প্রশ্ন যে কেন এখানে আধার কার্ড রাতের অন্ধকারে ফেলে রাখা হলো। তাদের যে ছবি দেখা যাচ্ছে আধার কার্ডে তারা কারা, সেই ব্যক্তিরা কারা। যদিও জানা গেছে যে আধার কার্ডে এই আশেপাশের বিভিন্ন এলাকার নাম রয়েছে, কিন্তু মানুষজন জানাচ্ছে যে ছবি দেওয়া রয়েছে আধার কার্ডে, যে ব্যক্তিদের ছবি রয়েছে আধার কার্ডে তারা কিন্তু অপরিচিত, অর্থাৎ মানুষজন তাদেরকে চেনে না। আর ঘটনার খবর পেয়েই পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছে গিয়েছে। এটা দেখা গেল যে আপনার যেহেতু কিছুদিন ধরে এসআইআর নিয়ে যে চারদিকে একটা রব উঠেছে এবং গতকাল থেকে এসআইআর শুরু হয়েছে, হয়তো কোনো এটা অবৈধ কোনো আধার কার্ড হবে, যার জন্য এরা এই বিলের মধ্যে অন্তত মেন রাস্তা থেকে প্রায় 1.5 কিলোমিটার ভেতরে এগুলো ফেলার উদ্দেশ্যটা কি, আমরা যার জন্য সিবিআই তদন্তের জন্য আমরা দাবি করছি। আমরা এটা যাতে সিবিআই তদন্ত আমরা সেটাই আমরা করছি। এখন ব্যাপারটা আধার কার্ডের ব্যাপারটা আমরা জানি, এর আগে কেউ 500 কেউ 700 কেউ 800 নিয়ে আধার কার্ড করতো, তারপর তো আমরা বারবার করে বলার পর পোস্টাল এখন আর আধার কার্ডের ডুপ্লিকেট হয় না, এগুলো সব ডুপ্লিকেট কাজ আমার মনে হচ্ছে। তাছাড়া ফেলবে কেন? আমার আধার কার্ড যদি অরিজিনাল থাকে তাহলে ফেলবো কেন? আমার মনে হচ্ছে ডুপ্লিকেট। এখন তারা ভাবুক কে কি করবে, ভাবুক। যাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই তারা থাকতে পারবে না কেন? তারা ভেবে নেই। তার জন্য মমতা ব্যানার্জি চেষ্টা করছে একটা লোক যেন এখান থেকে না যায়। আর এই এসআইআর আবহে ভাঙড়ের মৃত্যু নিয়ে রাজনীতি। এসআইআর আতঙ্কে আত্মঘাতী শফিকুল গাজী, এমনটাই দাবি মৃতের স্ত্রী এবং শওকত মোল্লার। কিন্তু তার পাশাপাশি সেই অভিযোগে জল ঢাললেন মৃতের ভাই। এসআইআর আতঙ্ক নয়, দাম্পত্য কলহে আত্মঘাতী দাদা, এই দাবি ভাই। একটা জিনিস ওরা হচ্ছে দুই স্বামী স্ত্রী অশান্তি করেছে, সবাই তো এখানে বললো বলে চা খাইতে গেলো সকালবেলা চা খাওয়াটা খেয়ে এসে বলে ওটির ভোতরে বলে দেখতেছে মেয়ে সবই জানে, ওনার মেয়ে সবই জানে, সবটা বলতে পারে। এসআইআর আতঙ্কে নিয়ে যেটা অভিযোগ করছে সেটা কি? ওরা মিথ্যে স্বজন, ওটা মিথ্যে হয়েছে। তো মানে ওরা আছে, ওরা কিন্তু বলে দিয়েছে তুমি এছাড়া এই কাগজ 2002-এর কাগজ তোলো, এরা কিন্তু তুলে নিগো। ওটা মেন সমস্যা তোমার, এরা দুই স্বামী স্ত্রী অশান্তি করে। তাহলে এখানে শওকত মোল্লা এসে ওরা মিথ্যে চেষ্টা করছে। এই একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আজকে বিজেপি যে মৃত্যু মিছিল, সেই মিছিলের এটা একটা উদাহরণ ধরে নিতে পারেন। গতকাল পর্যন্ত ছিল 7 জন, আরও একজন 8 জন আজকে হলো। এবং বিজেপির বিরুদ্ধে আমি সর্বস্তরে মানুষকে তাদের অনুরোধ করব এই সমস্ত ঘটনার প্রতিবাদ করা। এবং আপনারা আতঙ্কিত হবেন না, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁরা বলেছেন যে বাংলায় একজন বৈধ ভোটারের যদি নাম বাদ যায় তাহলে এটা বৃহৎ আন্দোলন হবে। বিরোধীরা সুর চড়াচ্ছে যে শওকত মোল্লা ফালতু রাজনীতি করার জন্য ওখানে গেছেন। আমার কাছে ওনার ওয়াইফের ভিডিওটাও আছে, আপনারা তার বক্তব্যটাও শুনতে পারেন। আমরা তার বাড়িতে গিয়েছি, তার পরিবারের সঙ্গে কথা বলে তারপরে আমরা এই ঘটনাটা জানিয়েছি। এটাকে নিয়ে এর মুভমেন্টটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কেউ এটা নোংরামি করছে। তার পরিবার, তার স্ত্রী যখন বলছে, তার স্ত্রীর মানে সঠিক কথাটাই বলছে আমি অন্তত মনে করছি। এখানে যারা নোংরামি খেলা করছে এই বিষয়টাকে নিয়ে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে, আমরা এটা তীব্র নিন্দা করছি। এই বিষয়টা এসআইআর না, এই বিষয়টা এসআইআর না স্যার। ঠিক আছে, আপনি যা বলবেন আমি মেনে নেব। যেটা আমাদের বক্তব্য আছে আমরা তো তদন্ত করে দেখছি, যেটাই বিষয় এসআইআর হোক না হোক, ওর ওয়াইফ একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা আমরা নোট করেছি। আমরা তদন্ত করে দেখব, যেটাই মৃত্যুর কারণ হবে সেটাই আমরা ঘোষণা করব। আমাদের উপরে ভরসা, ঠিক আছে? আমরা কোনো রকম, আমি আপনার কথাও শুনবো না, ওর ওয়াইফের কথাও শুনবো না। এর জন্য আতঙ্ক করে আর কি সুইসাইড করেছে। ওই যে বলে আমার কোনো পরিচয়পত্র নেই, ভাই বাপ কোনো নেই, আমি কি করে, তোর তো আছে আমার তো নেই বলে হঠাৎ শুয়ে পড়লো। সকালবেলা বলে চা খেতে গেল, এসে আমি ছাগল বাঁধছি, ও এধারে এসে
ওই এসআইয়ের জন্য গামছা দিয়ে, হ্যাঁ ঘরে দিয়েছে। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির সামনে শওকত মোল্লা, তিনি ঠিক এই মৃত্যু নিয়ে কি বলেছিলেন, তার স্ত্রী কি বলেছিলেন, আর এবার আপনাদের শোনাবো ভাই, ওই মৃতের ভাই কি বলছেন, শুনুন আরো একবার। একটা জিনিস ওরা হচ্ছে দুই স্বামী স্ত্রী অশান্তি করেছে, সবাই তো এখানে বললো বলে চা খাইতে গেলো সকালবেলা চা খাওয়াটা খেয়ে এসে বলে ওটির ভোতরে বলে দেখতেছে মেয়ে সবই জানে, ওনার মেয়ে সবই জানে, সবটা বলতে পারে। এসআইয়ের আতঙ্কে নিয়ে যেটা অভিযোগ করছে সেটা কি? ওরা মিথ্যে সব, ওটা মিথ্যে হয়েছে। তো মানে ওরা আছে, ওরা কিন্তু বলে দিয়েছে তুমি এসআই এই কাগজ 2002-এর কাগজ তোলো, এরা কিন্তু তুলে নিগো। ওটা মেন সমস্যা তোমার, এরা দুই স্বামী স্ত্রী অশান্তি করে। তাহলে এখানে শওকত মোল্লা এসে ওরা মিথ্যে চেষ্টা করছে। বাড়ির লোকের রেফারেন্স দিয়ে বললাম, তাহলে বাকি জায়গায় যেখানে বাড়ির লোক বলেছেন আত্মহত্যা করেছেন, তাহলে সেই তথ্যটাকে আপনি মান্যতা দেবেন কি দেবেন না? আজকে আপনি বলুন, শুভেন্দু অধিকারী একজন মানুষের মৃত্যু হচ্ছে, সেই মানুষের মৃত্যু নিয়ে মস্করা করে বলছেন যে চিতাবাঘ মারা গেল তার গায়ের পাশে তৃণমূল লিখে রাখবে। এই জন্য এদেরকে আমরা বাংলা বিরোধী জমিদার বলি। বাংলার মাটির সাথে এই বেইমানি বাংলার মানুষ ক্ষমা করবে না। বাংলার বুকে কোনো সংখ্যালঘু পরিবারে যদি পুত্র সন্তান জন্মায় না, আজও তার নাম বাবা মা মির্জাফর রাখেন না। মির্জাফর বাংলার মাটির সাথে বেইমানি করেছিল। কোনো হিন্দু ঘরে আগামী দিন সন্তান জন্মালে মা বাবা তার নাম হয়তো শুভেন্দু রাখবেন না। এসআইআর নিয়ে প্রতিবাদে মিছিল হয়েছে, লাগাতার প্রচার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিরোধিতায়। এবার এসআইআরের বিরোধিতায় বিধানসভায় শীতকালীন অধিবেশনে প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস, এমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। দীক্ষা, সম্ভবত এই বিধানসভার শীতকালীন অধিবেশনটাই 2026-এর বিধানসভার আগে পূর্ণাঙ্গ একটা অধিবেশন হতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই নিন্দা প্রস্তাব বা এসআইআর বিরোধী যে প্রস্তাব আনার কথা ভাবছে তৃণমূল কংগ্রেস, কি খবর পাওয়া যাচ্ছে, কিসের ভিত্তিতে বা কি তারা চাইছে এই প্রস্তাবের মধ্যে আনতে? দেখো, যেটা বললে সেটা ঠিকই যে 2026-এর বিধানসভা ভোটের আগে এটাই একটা পূর্ণাঙ্গ শীতকালীন অধিবেশন যেটা হতে চলেছে, এবং সেখানে এসআইআর এর বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার একটাই কারণ, তৃণমূল কংগ্রেস, আমরা গতকালও দেখেছিলাম তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই রাস্তায় হেঁটেছিলেন। তাদের বক্তব্য স্পষ্ট একটা, কোনো যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়। কিন্তু তাদের অভিযোগ, প্রচুর যোগ্য ভোটারের নাম কিন্তু 2002 সালে যাদের নাম ছিল তালিকায়, সেখান থেকেও বাদ যাচ্ছে। আর সেই বিরোধিতা করেই তারা অধিবেশনে, শীতকালীন অধিবেশনে তার বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছেন বলেছে, এমনই একটা সম্ভাবনা উঠে এসছে। এবং সেখানে স্পিকারকেও আজকে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন হতেই পারে এরকম আলোচনা, কারণ এটা একটা সার্বিক বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার, যেখানে ভোট দেওয়াটা, সেই জায়গা থেকে সাধারণ মানুষ যদি ভয় পান যে তাদের ভোটার কেড়ে নেওয়া হবে, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হবে এবং তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করা হবে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা চলেছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ দীক্ষা। যদি সরকার, রাজ্য সরকার মনে করে এটা নিয়ে বিধানসভা আলোচনা হওয়া দরকার, হতেই পারে আলোচনা। এরকম অনেক ইনস্ট্যান্স রয়েছে, যে সমস্ত কেন্দ্রীয় আইন প্রণয়ন করা হয়েছে তা সত্ত্বেও আমাদের বিধানসভায় নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা রেজুলেশন এনেছি। মব লিঞ্চিং এর সম্বন্ধে অনেক বিতর্ক ছিল যে এটা কেন্দ্রীয় আইনকে কন্ট্রাডিক্ট করছে বা তার সঙ্গে আমাদের সামঞ্জস্য নেই, তা সত্ত্বেও সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা না হতে পারে কি, যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। বক্তা ফেরহাদ হাকিম, অর্থাৎ কলকাতা পুরসভার বর্তমান মেয়র। আর ঠিক কি প্রেক্ষাপটে তিনি উত্তর দিয়েছেন, তাকে যখন শোভন চট্টোপাধ্যায়ের প্রাক্তন মেয়র কলকাতা পুরসভার, তাকে নিয়ে যখন প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হয়, তার উত্তর ঠিক এই ভাষাতেই দিয়েছেন ফেরহাদ হাকিম। আর সেখান থেকে দু একটা প্রশ্ন উঠছে, তিনি কি চাপে আছেন, কোনো কি অনীহা শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে? মানুষের সমর্থন তৃণমূলের দিকে আছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস শোভন চট্টোপাধ্যায় মানুষের সমর্থন তৃণমূলের দিকে আছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। কবিতা হ্যাঁ আমার যেতে হবে করছিল, আমি তখন বুঝতে পারিনি যে যেতেটা কেন হবে আর কোথায় হবে, সেটা এখন বুঝতে পারলাম। হ্যাঁ, শোভনদাকে তো নিয়েই আসা হয়েছে যাতে ববিদার বিসর্জনটা তাড়াতাড়ি হয়, তার জন্য। শুধু ববিদার এমনি বিসর্জন হবে না, ঢাকি ঢুলি শুদ্ধই হবে, তার কারণ ওএসডিটাও সঙ্গে নিয়ে আসছেন উনি। হ্যাঁ, তো এর মধ্যে আমাদের কি যায় আসে? হ্যাঁ,
এটা আসলে ভাইপোর কাজ। পিসির ক্যান্ডিডেট ছিলেন ববি হাকিম, আর ভাইপোর ক্যান্ডিডেট এখন হচ্ছেন শোভনদা। এখন ওটা ওদের দলের ব্যাপার। শোভনদার অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতাকে মমতাদি কাজে লাগাবেন বলেই শোভনদাকে এনকেডি এর দায়িত্ব দিয়েছেন। ববি হাকিমের কর্মকুশলতাকে কাজে লাগাবেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমকে কলকাতা শহরের মহানাগরিক করেছেন। দুজনের নিজের জায়গায় তাদের দক্ষতার নিদর্শন দিচ্ছেন, কাজের মধ্য দিয়ে তারা মানুষের মনে ছাপ ফেলেছেন। এবার সাংগঠনিক রদবদল কি হবে না হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এক এবং একমাত্র দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই যতক্ষণ না সেই সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো ওই মাসির যদি গোপ গজাতো তবে মাসি মেশো হতো। আমার মনে হয় এই ধরনের চর্চায় মানুষের উৎসাহ থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে যে সিদ্ধান্ত নেবেন দলের সমস্ত অনুগত কর্মী সৈনিক সেই সিদ্ধান্তের সাথেই সহমত পোষণ করবেন।